আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? হ্যাঁ, আমাকে চিনতে পারেন না? কি একটা অবস্থা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, ক্লাস শুরু করে দিব। আমরা আজকে হচ্ছে ত্রিকোণমিতির 2 নাম্বার ক্লাস করব। হ্যাঁ, বেসিক ত্রিকোণমিতির 2 নাম্বার ক্লাস। আমি একটু বলে নিচ্ছি, এই 2 নাম্বার ক্লাসে আমরা যে অংশটা পড়াবো সেই অংশটুকু বুঝতে হলে অবশ্যই আপনাকে প্রথম অংশটা মানে ত্রিকোণমিতির 1 নাম্বার যে পার্টটা আছে সেই 1 নাম্বার পার্টটা ভালো করে দেখে নিতে হবে। ঠিক আছে? যারা 1 নাম্বার পার্টটা দেখেন নাই তারা প্রথম কাজ হচ্ছে 1 নাম্বার পার্টটা দেখবেন। হ্যাঁ, এখন ক্লাস করলেও বুঝতে সমস্যা হবে। আর যারা 1 নাম্বার পার্ট দেখছেন তারা ক্লাসে জয়েন করতে পারবেন, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আদাব। আচ্ছা, ক্লাস শুরু করে দেই। সবাই জয়েন করে গেছে। আজকে 10 নাম্বার ক্লাস, বেসিক ত্রিকোণমিতি পর্ব 2। আমি প্রথম পর্বে আপনাদেরকে ত্রিকোণমিতিক অনুপাত পড়াইছিলাম আমার যতদূর মনে আছে। হ্যাঁ, আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মানে আরেকটু অ্যাডভান্স লেভেল, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোয়াড্রেন্ট অর্থাৎ ত্রিকোণমিতিক চতুর্ভাগ। হ্যাঁ, কোয়াড্রেন্ট চতুর্ভাগ, ত্রিকোণমিতিক চতুর্ভাগ। সবাই একটু মনোযোগ দেন। চতুর্ভাগ, চতুর্ভাগকে ইংরেজিতে বলে কোয়াড্রেন্ট। তাহলে ট্রাইগোনোমেট্রিক কোয়াড্রেন্ট। হ্যাঁ, ত্রিকোণমিতিক চতুর্ভাগ। এখন ত্রিকোণমিতিক চতুর্ভাগ কি জিনিস? আচ্ছা, ত্রিকোণমিতিক চতুর্ভাগ কি জিনিস এবং এই ত্রিকোণমিতিক চতুর্ভাগে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে আপনাদের মনে আছে? ত্রিকোণমিতিক অনুপাত বলছিলাম 6টা। একটু বলছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাত, এদিকে তাকান। আমাদের পড়ালেখার বিষয়বস্তু কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা ছিল? ত্রিকোণমিতিক অনুপাত কয়টা বলেন তো? ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম কি ছিল? নাম ছিল সাইন থিটা, নাম ছিল কসেক থিটা। ঠিক আছে, নাম ছিল কসেক থিটা, নাম ছিল কস থিটা, নাম ছিল সেক থিটা, নাম ছিল ট্যান থিটা, নাম ছিল কট থিটা। এই হলো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টা। এগুলাকে বলে ত্রিকোণমিতিক অনুপাত। কেন? কারণ এরা প্রত্যেকেই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাত। লম্ব বাই ভূমি, কখনো লম্ব বাই অতিভুজ, কখনো অতিভুজ বাই ভূমি, কখনো ভূমি বাই অতিভুজ, তাই না? এরকম 6টা আছে। আচ্ছা, কোনো সমস্যা নাই, যে কোনো একটা গ্রুপের ক্লাস দেখলেই হবে। আপনি যদি আগের গ্রুপের ক্লাসগুলো দেখেন এনাফ, 46 এর ক্লাস দেখবেন এনাফ। আপনাকে যদি সব গ্রুপের ক্লাস করতে হবে এমন না, যে কোনো একটা, হয় 46 এর দেখেন নাহলে 47 এর দেখেন, যে কোনো একটা ক্লাস ভালো করে করেন, তাহলে আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, আমার ক্লাস নোট আর আমার ক্লাস, এর বাইরে কোনো অঙ্ক করা লাগবে না। আমি তো বলছি বিশ্বাস করতে হবে ভাই, বিশ্বাস না করলে বিপদ। আচ্ছা, এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে না, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত একটু তাকান। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন কেমন হবে? এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন পজিটিভ নাকি নেগেটিভ? এই যে ত্রিকোণমিতিক চতুর্ভাগ না, এই বিভিন্ন চতুর্ভাগে এই ত্রিকোণমিতিক অনুপাতের মান কখনো পজিটিভ হয়, কখনো নেগেটিভ হয়। এটাই আমাদের আজকে পড়ালেখার বিষয়বস্তু, যে ত্রিকোণমিতিক অনুপাতগুলা কোন চতুর্ভাগে পজিটিভ, কোন চতুর্ভাগে নেগেটিভ, এই বিষয়টা আজকে পড়বো। আচ্ছা, এবার দেখেন, এখন চতুর্ভাগের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। চতুর্ভাগ কি? চতুর্ভাগ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, দেখেন এটা এক্স অক্ষ না, এটা এক্স অক্ষ, আর এটা কি ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ আর এই ওয়াই অক্ষ পরস্পরকে যখন লম্বভাবে ছেদ করবে তখন এখানে চারটা সেকশন তৈরি হবে। এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। এই প্রত্যেকটা সেকশনকে বলা হচ্ছে এক একটা চতুর্ভাগ। কেন চতুর্ভাগ হয়েছে? নাম কেন চতুর্ভাগ? কারণ এই এক্স অক্ষকে ওয়াই অক্ষ লম্বভাবে ছেদ করলে এখানে 4টা ভাগ হয়েছে, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। এখানে কয় ভাগ হয়েছে? মোট কয়টা ভাগ আমরা দেখতে পাচ্ছি? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তাই নাম হয়েছে চতুর্ভাগ। ঠিক আছে, তাহলে এক্স অক্ষকে ওয়াই অক্ষ যদি লম্বভাবে ছেদ করে তাহলে আমরা 4টা পোর্শন বা 4টা অংশ পাবো। এই প্রত্যেকটা অংশকে বলা হচ্ছে এক একটা কি চতুর্ভাগ। কেন চতুর্ভাগ? কারণ 4টা অংশ হয়েছে 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, প্রত্যেকটা অংশ হচ্ছে চতুর্ভাগ। এখন
এইটাকে বলে প্রথম চতুর্ভাগ। দেখেন এটাকে প্রথম চতুর্ভাগ, এটাকে বলে প্রথম চতুর্ভাগ। সবাই একটু বেসিক বুঝবেন, বেসিক না বুঝলে কিন্তু জীবনেও মনে থাকবে না, মুখস্থ করে কত মনে রাখবেন। এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলে তৃতীয় চতুর্ভাগ, হ্যাঁ, আর এটাকে বলে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এটা হলো চতুর্থ চতুর্ভাগ। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই প্রথম চতুর্ভাগের একটু খেয়াল করেন প্লিজ, একটু তাকান। এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, এই এক্স অক্ষকে ওয়াই অক্ষ লম্বভাবে ছেদ করছে, এই যে। তাহলে যেহেতু এটা লম্বভাবে ছেদ করছে, তার মানে এই কোণটার মান 90 ডিগ্রি। এটা বুঝছেন কিনা? আচ্ছা, এই কোণটার মান 90 ডিগ্রি, যেহেতু লম্বভাবে ছেদ করছে, তাহলে এই কোণটার মানও কি হবে? 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মানও কি হবে? এটাও 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মানও কত? 90 ডিগ্রি। কারণ এই টোটালটা কত? 360 ডিগ্রি। এই টোটালটা কিন্তু 360 ডিগ্রি। তাহলে এইটুক 90, এইটুক 90, এইটুক 90, এইটুক 90। তাহলে 4 90-তে 4 9 36, 360। এই যে, তাহলে এখানে মোট 4টা কোণ আছে, প্রত্যেকটা কোণ 90। তাহলে 4 গুণ 90, তাহলে মোট কোণ কত? 360 ডিগ্রি। আমরা তো জানি যে একটা বৃত্তের এটা তো একটা টোটাল বৃত্ত হয়ে গেছে, তাই না? তাহলে বৃত্তের মধ্যে মোট কত কোণ হবে? 360 ডিগ্রি। আচ্ছা, এখন দেখেন এই যে ত্রিকোণমিতিক যে চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট, সবাই একটু তাকাবেন প্লিজ। আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে, মানে যাত্রা শুরু করব সবসময় ডান পাশ থেকে, মানে এইখান থেকে যাত্রা শুরু, এইখান থেকে যাত্রা শুরু, সবসময় অলওয়েজ এইখান থেকে যাত্রা শুরু। তাহলে যেখান থেকে যাত্রা শুরু সেটা কি জিরো বলা যাবে না? জিরো বলা যাবে না? জিরো মানে আমি বোঝাতে চাচ্ছি যে এখান থেকে যদি একটা এই যে ধরেন এখান থেকে যদি আমি একটা রেখাকে, একটা লাঠিকে যদি এদিকে ঘুরাই, এই যে এদিকে ঘুরাই, একটা লাঠিকে যদি এদিকে ঘুরাই, তাহলে লাঠিটার স্টার্টিং পয়েন্ট এখানে। তাহলে এখান থেকে যখন এদিকে আঁকাচ্ছে, যে এরকম মনে করেন এখানে ছিল লাঠিটা, আমি দেখাচ্ছি না, এই যে লাঠিটা এখানে, এদিকে এখানে ছিল, সেটাকে ঘুরাই এখানে নিয়ে গেলাম। তাহলে এই লাঠিটা কি এইটা সেই লাঠি, এটা সেই লাঠি। এই লাঠিটা কি এই এক্স অক্ষের সাপেক্ষে একটা কোণ উৎপন্ন করছে না? এটাকে বলতেছি থিটা। তাহলে যেখান থেকে যাত্রা শুরু করছে সেটাকে 0 ডিগ্রি। তাহলে এই লাঠিটাকে এরকম ঘুরাতে 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 যখন এখানে নিয়ে আসবো, তখন লাঠিটা 0 ডিগ্রি থেকে ঘুরতে ঘুরতে কোথায় চলে গেছে? এখানে। তার মানে কত ডিগ্রি? এই অবস্থান 90 ডিগ্রি না? এটা কি 90 ডিগ্রি না? তার মানে এই যে এখান থেকে শুরু করছে, মানে মনে করেন যে কোন একটা লাঠিকে আমরা এখান থেকে ঘোরানো শুরু করছি। তাহলে এটা যেহেতু রেফারেন্স পয়েন্ট, তাহলে রেফারেন্স পয়েন্ট মানে শুরুর পয়েন্ট, আর শুরুর পয়েন্ট মানে তো কোনো মান নাই, মানে 0 ডিগ্রি থেকে যাত্রা শুরু। তাহলে 0 ডিগ্রি থেকে যাত্রা শুরু করে এরকম ঘোরাতে 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 যখন লাঠিটা এখানে চলে আসছে, তাহলে লাঠিটা কত ডিগ্রি ঘুরলো? 90 ডিগ্রি ঘুরলো। তাই এখানে 90 লিখছি। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন যদি আমি এখান থেকে যদি আরো এদিকে ঘোরাতে থাকি, দেখেন এখানে চলে আসছে, এখন এখান থেকে যখন আরো এদিকে ঘোরাতে থাকবো, তখন 90 এর চেয়ে বেশি হবে কিন্তু। তাহলে এখান থেকে আরো ঘোরাতে 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 যখন এখানে চলে আসবো, তার মানে আমি এখান থেকে যখন এখানে চলে আসবো, তার মানে আরো 90 ডিগ্রি ঘুরতেছি। দেখেন, তাহলে এখান থেকে এখানে আসছি, 90 ডিগ্রি হয়েছে। এখান থেকে আবার এখানে আসলে আরো 90 ডিগ্রি। তাহলে এখান থেকে মোট কত ডিগ্রি এখানে? তাহলে এইটুক 90 আর এইটুক 90, মানে টোটাল 180। মানে এই পয়েন্টের সাপেক্ষে 180 হচ্ছে এটা। কথা কি বুঝছেন? এখান থেকে ঘুরে এখানে আসছি, মানে 90 ডিগ্রি ঘুরছি। এখান থেকে আরো 90 ডিগ্রি ঘুরে এখানে আসছি, তার মানে এখান থেকে টোটাল 180 ডিগ্রি ঘুরে এখানে আসছি। এখন এখান থেকে যদি ঘুরতে ঘুরতে এরকম আরো এখানে আসি, মানে আরো 90 ডিগ্রি যদি ঘুরে যাই, তাহলে এই 180-র সাথে আরো 90 যোগ করলে হবে 270, মানে এই অবস্থানটা হচ্ছে 270 ডিগ্রি। ক্লিয়ার? এখন এখান থেকে যদি ঘুরতে ঘুরতে আরো এখানে চলে যাই, তাহলে আরো 90 ডিগ্রি ঘুরে যাব। তাহলে এই 270-এর সাথে আরো 90 ডিগ্রি ঘুরলে এখানে আসবো। 270-এর সাথে 90 যোগ করলে কোথায় জানেন? 360 ডিগ্রি। তার মানে এখান থেকে ঘুরতে ঘুরতে যখন এখানে যাব, তার মানে আমি এই পয়েন্টের সাপেক্ষে ঘুরে আবার এখানে আসছি, মানে 360 ডিগ্রি ঘুরছি। তাই এই পয়েন্টটা 0 ডিগ্রিও বলা যায়, 360 ডিগ্রিও বলা যায়। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো প্লিজ? রেসপন্স করতে হবে, এইটুকু বুঝছেন কিনা? এই স্টার্টিং পয়েন্ট এটা হলো 0 ডিগ্রি, যে এখান থেকে যাত্রা শুরু, এখান থেকে যাত্রা শুরু করে করে এখানে আসছি, মানে 90 ডিগ্রি ঘুরছি। এখান থেকে আরো এখানে আসছি, মানে এইটার সাপেক্ষে টোটাল 180 ডিগ্রি ঘুরছি। এখান থেকে আরো এদিকে আসছি 90 ডিগ্রি, তাহলে টোটাল 270 ডিগ্রি ঘুরছি। এখান থেকে আরো 90 ডিগ্রি এখানে গেছি, মানে টোটাল 360 ডিগ্রি ঘুরছি। একটু ক্লিয়ার? আচ্ছা, এখন
কোণের একক আছে 3টা, বুঝছেন? কোণ, এই যে কোণ না, এই যে কোণ না, 180 ডিগ্রি 90 ডিগ্রি, এগুলো তো কোণ, তাই না? এই কোণের একক আছে কয়টা? 3টা। তার মধ্যে আমরা 2টার সাথে খুবই পরিচিত, ঠিক আছে? 2টার সাথে পরিচিত, একটা হলো ডিগ্রি, একটা হচ্ছে ডিগ্রি, আর একটা হচ্ছে রেডিয়ান। এই কোণের একক হচ্ছে 3টা, তার মধ্যে 2টা একক খুবই পপুলার। আচ্ছা, আর একটা গ্রেডিয়ান বা গ্রেড আছে, ঠিক আছে? এই যে ডিগ্রি আর রেডিয়ান, এই 2টা এককের মধ্যে এইটাকে বলে এসআই একক, মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেটা, হ্যাঁ, এসআই একক। আর এই যে আমরা এই যে 180, এটা হলো ডিগ্রিতে আছে। এখন আমাদের এই ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্সনটা পড়তে হবে, কারণ কখনো কখনো কোণের মানটা ডিগ্রিতে না দিয়ে রেডিয়ানে দেওয়া থাকবে, তখন তো বিপদ। কোণের মানটা ডিগ্রিতে না দিয়ে কি দেওয়া থাকবে? রেডিয়ানে দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা কিন্তু 0 ডিগ্রি হতে পারে, 360 ডিগ্রি হতে পারে, কারণ 0 বা 360, হ্যাঁ, এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা। আচ্ছা, এখন দেখেন, এখন ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হবে কিভাবে, আমরা এই বিষয়টা একটু দেখব। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্সন, দেখেন, ডিগ্রি হতে রেডিয়ানে পরিবর্তন, ডিগ্রি থেকে রেডিয়ানে পরিবর্তন। মনে করেন যে 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান, এরকম প্রশ্ন সরাসরি পরীক্ষা না আসলেও লাগবে অনেক সময়। তাহলে ডিগ্রি থেকে যখন ডিগ্রিতে মান থাকবে, সেই মানটা রেডিয়ানে নিয়ে যেতে হলে, মানে আপনারা অনেক সময় কিলোমিটারকে মিটারে নিয়ে যান না, এদিকে তাকান, কিলোমিটারকে মিটারে নিয়ে যান না, যদি বলে 2 কিলোমিটার, এটাকে মিটারে করার জন্য কি করেন? এটার সাথে 1000 গুণ করে দেন। মানে কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করতে হলে 1000 গুণ করতে হয়, এটা আমরা জানি। একইভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হলেও কিছু একটা গুণ করতে হবে, কতটুকু গুণ করতে হবে সেটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, ওকে? তাহলে ডিগ্রি থেকে ডিগ্রি হতে রেডিয়ানে পরিবর্তন করতে হলে পাই বাই 180 দ্বারা ডিগ্রির মানটাকে গুণ করতে হবে, ডিগ্রির মানকে গুণ করতে হবে, ঠিক আছে? তার মানে ডিগ্রিতে যে মানটা দেওয়া থাকবে, ওই মানটাকে যদি আমি পাই বাই 180 দিয়ে গুণ করি, তাহলে জিনিসটা রেডিয়ানে পরিবর্তন হয়ে যাবে, হ্যাঁ? জিনিস একই, জাস্ট একক আলাদা, ওকে? আচ্ছা, যেমন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান, তাই তো? কত রেডিয়ান, তাহলে এই 60 ডিগ্রিকে আপনি এই পাই বাই 180 দিয়ে গুণ করবেন, ব্যাস। তাহলে এই 0 আর এই 0 ক্যান্সেল, এই 6 দিয়ে 18 মধ্যে যাবে 3 বার, 3 6 18, মানে ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 3। তার মানে 60 ডিগ্রি মানে পাই বাই 3 রেডিয়ান। আর রেডিয়ানের চিহ্নটা হচ্ছে এরকম, এই কোণের উপর এরকম ছোট্ট একটা সি দেওয়া থাকবে, এদিকে তাকান, এই কোণের উপর এরকম ছোট্ট একটা সি দেওয়া থাকবে, তার মানে বুঝতে হবে কোণের মানটা রেডিয়ান এককে দেওয়া আছে। কথা কি ক্লিয়ার হচ্ছে বিষয়টা? কোণের মানটা রেডিয়ান এককে দেওয়া আছে, কিভাবে বুঝবো? এই কোণের উপরে সি দেওয়া থাকবে, তার মানে 60 ডিগ্রি মানে পাই বাই 3 রেডিয়ান। এখন আপনাকে আমি যদি বলি যে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান, 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান, তাহলে কত হবে বলেন তো? 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রিকে আমার পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, তাই না? তার মানে 30 ডিগ্রিকে আমার পাই বাই 180 দিয়ে গুণ, তাহলে এই 0 আর এই 0 ক্যান্সেল, এই 3 দিয়ে 18 মধ্যে 6 বার যাবে, তাহলে পাই ডিভাইডেড বাই 6, তাহলে পাই ডিভাইডেড বাই 6 রেডিয়ান। তার মানে 30 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 6 রেডিয়ান। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, বলবনি আচ্ছা, বলে দিব। তাহলে এই 30 ডিগ্রি মানে হচ্ছে পাই ডিভাইডেড বাই 6 রেডিয়ান, ওকে? আচ্ছা, এখন আমাকে বলেন তো 45 ডিগ্রি কত? 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান? 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান? তাহলে 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান, এটা বের করতে হলে আমাকে এই 45 কে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, পাই ডিভাইডেড বাই 180 দিয়ে গুণ। এখন 45 দিয়ে এটা কতবার যাচ্ছে আমি বুঝতে পারতেছি না, তাহলে আমি একটু ছোট করে নিই, 5 দিয়ে কাটা যায়, দেখেন 5 9 45, 5 দিয়ে কাটলে 3 5 15, থাকলো 3, 3 এর পরে 0 মানে 30, 5 6 30, আর এই 9 দিয়ে 36 যাবে 4 বার, তার মানে পাই ডিভাইডেড বাই 4, তাহলে পাই বাই 4 রেডিয়ান, পাই বাই 4 রেডিয়ান, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলেন তো তাহলে 90 ডিগ্রি কত?
90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান? 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান? 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান? তাহলে 90 ডিগ্রিকে আমরা কি করব? পাই বাই 180 দিয়ে গুণ। এই শূন্য ক্যান্সেল, 9 দুগুণে 18, তার মানে পাই বাই 2 রেডিয়ান। ঠিক আছে? আচ্ছা, তাহলে 120 ডিগ্রি কত? 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান? 120 ডিগ্রি 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান? তাহলে 120 কে আমরা কি করব? পাই বাই 180 দিয়ে গুণ। এই শূন্য ক্যান্সেল। দেখেন 12 দিয়ে 18 কে সরাসরি কাটা যাচ্ছে না, কিন্তু 12 এবং 6 কে কোন একটা কমন সংখ্যা দিয়ে কাটা যায়, 6 দিয়ে। 6 দুগুণী 12, 12 এবং 18 কে 3 6 18, 6 দিয়ে কাটছি, তাহলে উপরে থাকতেছে 2 পাই আর নিচে হচ্ছে 3, তাহলে 2 পাই ডিভাইডেড বাই 3। তাহলে আমি আশা করতেছি যে এরকম ডিগ্রিতে মান দেওয়া থাকলে সেই মানটাকে আপনারা রেডিয়ানে সহজেই কনভার্ট করতে পারবেন আশা করছি। ওকে, এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই যে ত্রিকোণমিতিক যে চতুর্ভাগ, এই চতুর্ভাগের এটাকে আমরা কি বলতেছি বলেন তো? 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হলে 0 কে পাই বাই 180 দিয়ে গুণ। আর 0 কে কোনো কিছু দিয়ে গুণ করলে 0 হবে, তাকে 180 দিয়ে ভাগ করলেও 0 হবে। তার মানে 0 ডিগ্রি আর 0 রেডিয়ান একই কথা। মানে 0 ডিগ্রি মানে 0 রেডিয়ান, মানে 0 ডিগ্রি ডিগ্রিতেও 0, রেডিয়ানেও 0। তাহলে এই পয়েন্টটার নাম আমি দিব 0 ডিগ্রি বা 0 রেডিয়ান। ঠিক আছে? এবার আমাকে বলেন এই পয়েন্টটা কত ডিগ্রি? এখান থেকে কত ডিগ্রি? এখান থেকে এখানে আসা মানে 90 ডিগ্রি চলে আসা। তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি বা পাই বাই 2 রেডিয়ান। 90 ডিগ্রি বা পাই বাই 2 রেডিয়ান, মানে ডিগ্রিতে দিলে 90 ডিগ্রি, রেডিয়ানে দিলে, এটা কিন্তু ভাগ না, এটা মানে বোঝাচ্ছি বাই বা মানে 90 ডিগ্রি অথবা পাই বাই 2। ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা কত? এটা এই পয়েন্টটা কিন্তু 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। ঠিক আছে? রেডিয়ান, পাই রেডিয়ান। আচ্ছা, এই পয়েন্টটা কত? 270 ডিগ্রি। এখন 270 কে রেডিয়ানে কনভার্ট করলে কি হবে? 270 ইন্টু পাই ডিভাইডেড বাই 180। এই শূন্য ক্যান্সেল, 9 দিয়ে কাটেন, 9 দুগুণী 18, 3 9 27, তাহলে উপরে থাকতেছে 3 পাই আর নিচে হচ্ছে 2, তাহলে 3 পাই বাই 2। দ্যাট মিনস এই পয়েন্টটা হচ্ছে 90 ডিগ্রি, 270 ডিগ্রি ডিভাইডেড অথবা 3 পাই বাই 2 রেডিয়ান। তাহলে এই পয়েন্টটা কত? এইখান থেকে আরো 90 ডিগ্রি গেলাম, মানে এটা হচ্ছে 360 ডিগ্রি। তার মানে এটা 360 ডিগ্রি, 0 ডিগ্রিও যা, 360 ডিগ্রিও তাই। ওকে, তাহলে এখানে কত ডিগ্রি হচ্ছে? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি বা 360 ডিগ্রিকে যদি আপনি রেডিয়ানে কনভার্ট করেন, তাহলে 360 ডিগ্রি ইন্টু পাই ডিভাইডেড বাই 180, এটা ক্যান্সেল, 18 দুগুণী 36, মানে 2 পাই রেডিয়ান। তার মানে এটা হচ্ছে 2 পাই রেডিয়ান। একটু ক্লিয়ার কিনা? তাহলে এই যে চারটা চতুর্ভাগের যে চারটা পয়েন্ট, হ্যাঁ, প্রতি 90 ডিগ্রি ডিফারেন্স অন্তর, এই চারটা পয়েন্টের এই মানগুলো কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এই পয়েন্ট মানে 0 ডিগ্রি বা 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান বা 0 রেডিয়ান। এই পয়েন্ট মানে 90 ডিগ্রি বা পাই বাই 2 রেডিয়ান। এই পয়েন্ট মানে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। এই পয়েন্ট মানে 270 ডিগ্রি বা 3 পাই বাই 2 রেডিয়ান। ওকে, আচ্ছা, এখন আমাকে আপনারা বলেন, আমি যদি এখানে কোনো একটা কোণ আঁকাই, এদিকে তাকান প্লিজ, এখানে কোনো একটা সূক্ষ্ম কোণ আমি আঁকাই, কোনো একটা কোণ যদি আঁকাই, সেই কোণের মানটা নিশ্চয়ই 0-র চেয়ে বড় হবে, 90-এর চেয়ে ছোট হবে, হবে কিনা? তার মানে এখানে যদি কোনো একটা কোণ আমি আঁকাই, সেই কোণের মানটা অবশ্যই 0-র চেয়ে বড়, 90-এর চেয়ে ছোট, মানে 0 এবং 90-এর মাঝে হবে। তাই হবে কিনা? তাই আমরা এই অংশের মধ্যে, দিকে তাকান, এই অংশে, এই যে এই অংশে, এই অংশের মধ্যে যে কোনো কোণকে কি দ্বারা প্রকাশ করে বলেন তো? কোণকে থিটা দ্বারা প্রকাশ করে না? তার মানে এর মধ্যে আমরা যে কোনো কোণ যদি নেই, তাহলে সেই কোণের রেঞ্জ কেমন হবে জানেন? সেই কোণকে থিটা দ্বারা প্রকাশ করে, সেই কোণের রেঞ্জ হবে 90-এর চেয়ে ছোট, 0-র চেয়ে বড়। এইটুকু বুঝছেন কিনা বলেন? এই রেঞ্জ বোঝাটা খুবই জরুরি। 90-এর চেয়ে ছোট কোণের মান, এই যে 0-র চেয়ে বড়, তাহলে এটা 0-র চেয়ে এদিকে বড়, আর 90-এর চেয়ে ছোট মানে এইদিকে। তাহলে যখন আপনি কোথাও কোণের রেঞ্জটা এরকম দেখবেন যে 0-র চেয়ে বড়, 90-এর চেয়ে ছোট, এর থেকে আপনাকে বুঝে নিতে হবে যে ওই কোণের মানটা এই প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। প্রথম চতুর্ভাগ মানে কি? এদিকে তাকান, প্রথম চতুর্ভাগ, এদিকে তাকান। তাহলে প্রথম চতুর্ভাগ বলতে কোনটাকে বোঝাচ্ছে? তাহলে প্রথম চতুর্ভাগ কি? প্রথম চতুর্ভাগ কি? 0 ডিগ্রি ও 90 ডিগ্রি এর মাঝে। এটা কিন্তু বুঝতে হবে, 0 ডিগ্রি ও 90 ডিগ্রির মাঝে মানেই প্রথম চতুর্ভাগ।
মানে এই চতুর্ভাগগুলোর অবস্থান আপনাকে বুঝতে হবে এই কোণের মান থেকে। ওকে, আচ্ছা, এখন আমি যদি বলি যে না আমি এই মানে ডিগ্রিতে না দিয়ে রেডিয়ানে দিব, তাহলে কি বলবো? এটা কিন্তু 0 ডিগ্রি মানে 0 রেডিয়ান। তাইলে আমি যদি রেডিয়ানে দিতে যাই, তাহলে আমি এই থিটার মানটা কি বলবো? π/2 এর চেয়ে ছোট, 0-র চেয়ে বড়, যদি রেডিয়ানে বলি। তার মানে আপনি যখন কোথাও কোণের এই রেঞ্জ দেখবেন, এ থেকে বুঝবেন ওই কোণের মানটা, মানে ওই থিটা সূক্ষ্ম কোণের মানটা প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। ওকে, কিন্তু থিটাটা যদি এইখানে বুঝি, মানে কোণের মানটা যদি আমি এখানে ধরি, তাহলে এখানকার অবস্থান কেমন? এখানকার অবস্থান 90-এর চেয়ে বেশি কিন্তু 180-র চেয়ে কম। মানে এখানে যে কোণটাই আঁকাবেন সেটা 90-এর চেয়ে বড় হবে, 180-র চেয়ে ছোট হবে। তার মানে এইখানে এই যে এই এলাকার মধ্যে যদি কোনো একটা কোণ নেই, সেই কোণের মানটা কেমন হবে? 90-এর চেয়ে বড়, 180-র চেয়ে ছোট। তার মানে এখানে কোণের মানটা এরকম হবে, 180-র চেয়ে ছোট কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড়। যদি রেডিয়ানে নেন, তাহলে থিটার মানটা হবে 180 মানে কি পাই, আর 90 ডিগ্রি মানে কি π/2। এই দেখেন, তার মানে π/2 এর চেয়ে ছোট কিন্তু এই যে পাই এর চেয়ে বড়। তার মানে কোথাও যদি কোণের মানটা আপনি এরকম দেখেন, তাহলে আপনাকে বুঝতে হবে ওই কোণটা আসলে এই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। তার মানে এই যে এই কোণের রেঞ্জ দেখে আপনাকে বুঝতে হবে যে ওই কোণটা থিটার মানটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, এই রেঞ্জ দেখে বুঝতে হবে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। তাহলে এখানকার অবস্থা কি? এখানকার অবস্থা হচ্ছে থিটার মান হবে 180-র চেয়ে বড়, বাট এদিকে এই এলাকা কেমন? এই এলাকা কেমন? এই যে 180-র চেয়ে বেশি বাট 270-এর চেয়ে ছোট। তার মানে এই এলাকার যে কোণগুলো হবে সেটা কি? থিটার মানটা হবে 270-এর চেয়ে ছোট, হ্যাঁ, বাট 180-র চেয়ে বড়। তাহলে 180 মানে তো পাই, তাহলে পাইয়ের চেয়ে বড়, আর 270 মানে 3π/2। তার মানে পাইয়ের চেয়ে বড় বা 3π/2 এর চেয়ে ছোট। তাহলে এই রেঞ্জ যদি কোথাও দেখেন, তাহলে আপনাকে বুঝতে হবে সেটা হলো এই তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে, ওই কোণের মানটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। তাহলে এই চতুর্ভাগটা কেমন হবে? এই চতুর্ভাগটা কেমন হবে বলেন? এখানকার অবস্থা কি হবে? এখানকার অবস্থা 270-এর চেয়ে বড় বা 360-এর চেয়ে ছোট। তার মানে এখানে যদি কোণের মান নেই, তাহলে সেটা 360 ডিগ্রির চেয়ে ছোট কোণ কিন্তু 270 ডিগ্রির চেয়ে বড় কোণ। ঠিক আছে, তো রেডিয়ানে যদি নেই, তাহলে এখানকার কোণটা এই 360 মানে 2π এর চেয়ে ছোট, এই যে 2π, আর 3π/2 এর চেয়ে বড়, 3π/2 এর চেয়ে বড়। আমি কি এইটুক বুঝাইতে পারছি আপনাদেরকে? এইটুক বুঝাইতে পারছি? মানে আপনি, মানে সোজা কথা, প্রথম চতুর্ভাগ মানে কোণের রেঞ্জ কেমন, দ্বিতীয় চতুর্ভাগ মানে কোণের রেঞ্জ কেমন, তৃতীয় চতুর্ভাগ মানে কোণের রেঞ্জ কেমন, চতুর্থ চতুর্ভাগ মানে কোণের রেঞ্জ কেমন, এইটুকু আপনাকে মনে রাখতে হবে অবশ্যই। তার জন্য আপনি 4টা পয়েন্ট মনে রাখলেই হবে, মুখস্থ করার দরকার নাই ভাই। এটা হলো 0 ডিগ্রি বা 360 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বা π/2, এটা 180 ডিগ্রি বা পাই, এটা 270 ডিগ্রি বা 3π/2, ওইটা তো 360 ডিগ্রি বা 2π। তো যতক্ষণ বলবো তৃতীয় চতুর্ভাগ, আপনি দরকার মনে মনে এটা আঁকাই নেবেন। তো তৃতীয় চতুর্ভাগ মানে এটা, তাহলে 0, 90, 180, 270। তার মানে তৃতীয় চতুর্ভাগ 180 আর 270 এর মাঝে। এর জন্য তো মুখস্থ করার দরকার নাই, আপনি ছোট্ট করে চিত্রটা আঁকালেই তো আপনার মাথার ভিতর চলে আসবে, তাই না? হ্যাঁ, আপনাকে যদি দেখা যায় যে চতুর্থ চতুর্ভাগ, আপনি চতুর্থ চতুর্ভাগ দেখেন, এটা 0, 90, 180, 270, 360। তার মানে এই অবস্থানটা হচ্ছে 270 আর 360 এর মাঝে। তার মানে চতুর্থ চতুর্ভাগ মানে 270 আর 360 এর মাঝে। এখন 270 আর 360 মানে রেডিয়ানে কত? আমরা তো ডিগ্রিতে পড়ে অভ্যস্ত, রেডিয়ানে পড়ে অভ্যস্ত না। এই জন্য রেডিয়ানের মানটা একটু মনে রাখতে অনেক সময় টাফ হবে, কনভার্ট করে নেবেন, সমস্যা নাই। জি, কোণের রেঞ্জ দেখে চিনতে হবে। তাহলে আমি আশা করছি আপনারা এই মানে চতুর্ভাগের যে ব্যাপারটা এটা বুঝছেন। কোন চতুর্ভাগ মানে কি বোঝায় আপনি প্রয়োজনে লিখে রাখবেন যে প্রথম চতুর্ভাগ, হ্যাঁ, প্রথম চতুর্ভাগটি কেমন? থিটার মান 90 দিয়ে পাই দিয়ে বোঝেন, হ্যাঁ, থিটার মান π/2 এর চেয়ে ছোট বাট 0-র চেয়ে বড়। দ্বিতীয় চতুর্ভাগ কেমন? তৃতীয় চতুর্ভাগ কেমন? এগুলো দরকার লিখে রাখতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছি। বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন, এই টপিকের নাম দিবেন। হ্যাঁ, টপিকের নাম দিবেন বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন চতুর্ভাগ না দিয়ে
দেন বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন। বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন। আপনাদেরকে একটা গল্প বলি, হ্যাঁ। আচ্ছা, সেটা হচ্ছে আমি যখন ক্লাস 9-এ পড়ি, হ্যাঁ, ক্লাস 9-এ পড়ি, তো হায়ার ম্যাথ নাকি অনেক কঠিন, হ্যাঁ, হায়ার ম্যাথ নাকি অনেক কঠিন। এই জন্য আমাদের স্যাররা আমাদেরকে বললো যে তোমরা সায়েন্স নিও না। মানে গ্রামের স্কুলে পড়তাম, সায়েন্স নিও না, তুমি সায়েন্স নিও না, তুমি সায়েন্স নিও না, সায়েন্স নিতে নিরুৎসাহিত করলো। তো সায়েন্স নিতে নিরুৎসাহিত করলো, এই জন্য কেউ কেউ সাহস করে নিল, কিন্তু আমি কমার্স নিলাম। এই কথাটা কিন্তু সত্য, মিথ্যা না। আমি 2 মাস কমার্সের ক্লাস করলাম, 2 মাস কমার্সের ক্লাস করলাম। করার পরে যেদিন একদম মানে বিভাগ পরিবর্তনের শেষ দিন, আমার মামা শুনছে যে ওই কমার্স নিছে, আমার উপর তো সেই ঝাড়ি, রাগারাগি করে আমাকে আসে জোর করে এসে সায়েন্সে ভর্তি করে দিল, বলে যে তুই সায়েন্সেই পড়। তো আমি ভর্তি হয়ে গেলাম। তো এই যে আমি কমার্স, আমি ক্লাসের কিন্তু মানে ফার্স্ট সেকেন্ড হইতাম আমাদের স্কুলে, ফার্স্ট নাইলে সেকেন্ড। তো ওই বছর ফার্স্ট হয়েছি। তো ফার্স্ট বয় যেহেতু কমার্স নিছে, তাহলে আমার অনুসারী যারা আছে, যারা আমাকে ফলো করে, তারা গণহারে কমার্স নিছে। আমি কমার্স নিছি, তাহলে গণহারে কমার্স নিছে। এইবার আচ্ছা, তাহলে এইবার আমরা তাহলে কি হলো, অল স্টুডেন্টস, দেখেন এই গল্প কিন্তু সত্য গল্প, এটা কিন্তু মিথ্যা না, মানে বানোয়াট না, এটা কিন্তু সত্য গল্প। আমি 2 মাস কমার্সের ক্লাস করে পরে সায়েন্সে গেছি। অল স্টুডেন্টস টেক কমার্স, অল স্টুডেন্টস টেক কমার্স। ফার্স্ট বয় কমার্স নিছে, তাহলে অন্যরা কি নিবে? অন্যরাও কমার্স নিবে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে অল স্টুডেন্টস টেক কমার্স, এই লাইনটা মানে সব ছাত্রছাত্রীরা কমার্স নিছে। এই লাইনটা এখন থেকে মনে রাখবেন যে অল স্টুডেন্টস টেক কমার্স, সব স্টুডেন্টরা কমার্স নিছে। আচ্ছা, এই লাইনটা কেন মনে রাখতে বলছি? দেখেন আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা, সবাই তাকান প্লিজ, 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমি এখানে লিখে রাখতেছি। এই যে ত্রিকোণমিতিক অনুপাত, একটা হলো সাইন থিটা, কসেক থিটা, হ্যাঁ, তারপর হচ্ছে ট্যান থিটা, কট থিটা, ওকে, তারপর হচ্ছে কস থিটা, আর হচ্ছে সেক থিটা। এই 6টাকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, হ্যাঁ। তাহলে এই যে আচ্ছা, এই ত্রিকোণমিতিক অনুপাত, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের কোনটার মান, কোনটার চিহ্ন পজিটিভ, কোনটার চিহ্ন নেগেটিভ। এই চতুর্ভাগগুলোর মধ্যে, এই যে 4টা চতুর্ভাগ আঁকাচ্ছি না, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এই 4টা চতুর্ভাগের মধ্যে, হ্যাঁ, এই 4 জনের মধ্যে কোনটার চিহ্ন পজিটিভ, কোনটার চিহ্ন নেগেটিভ, এবং কোথায় কোনটা পজিটিভ, কোথায় কোনটা নেগেটিভ, এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। যদি এটার প্রমাণ আছে, লিখিত ক্লাসে এই বিষয়গুলো প্রমাণ করেও দিছি, হ্যাঁ, আপাতত মনে রাখার ব্যবস্থা করে দিচ্ছি। এই যে এই অল স্টুডেন্টস টেক কমার্স, এই 4টা, এই সেন্টেন্সে কয়টা ওয়ার্ড আছে? এই সেন্টেন্সে 4টা ওয়ার্ড আছে। এই 4টা ওয়ার্ডের এই 4টা ওয়ার্ডই এই 4টা চতুর্ভাগে বসাই দিবেন। এই অল বসাবেন, এটা এই সিরিয়াল অনুযায়ী বসান। এটাকে প্রথম চতুর্ভাগে বসান, কারণ এটা এই ওয়ার্ডটা প্রথমে আছে না, এই ওয়ার্ডটা দ্বিতীয় অবস্থানে এই সেন্টেন্সে, তো এটাকে দ্বিতীয় চতুর্ভাগে বসান। এটা সেন্টেন্সে 3 নাম্বার পজিশনে আছে, তাহলে এটাকে তৃতীয় চতুর্ভাগে বসান। এটা সেন্টেন্সে 4 নাম্বার পজিশনে আছে, তাহলে এটাকে চতুর্থ চতুর্ভাগে বসান। তাহলে অল স্টুডেন্টস টেক কমার্স, সব স্টুডেন্ট আমার দেখা দেখিতে কমার্স নিছে। আচ্ছা, এখন এই কোথায় কোনটা বসাবেন? এই যে দেখেন সেন্টেন্সে যে প্রথমে আছে তাকে প্রথম চতুর্ভাগে, যে দ্বিতীয়তে আছে সে দ্বিতীয় চতুর্ভাগে, যে তৃতীয়তে আছে সে তৃতীয় চতুর্ভাগে, যে চতুর্থ অবস্থানে আছে সে চতুর্থ চতুর্ভাগে। এই অল মানে কি সব না?
এই অল দ্বারা বোঝাচ্ছি এই ত্রিকোণমিতিক অনুপাতের এই সবগুলো 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 বলতে কয়টা? 6টা। আচ্ছা, সবগুলো বলতে কয়টা? সবগুলো বলতে এই 6টা। এই 6টার চিহ্নই এখানে পজিটিভ, অল পজিটিভ। এই যে প্লাস দ্বারা বোঝাচ্ছি অল পজিটিভ। হ্যাঁ, এই অল দ্বারা বোঝাচ্ছে কি জানেন? এই অল দ্বারা বোঝাচ্ছি এই ত্রিকোণমিতিক অনুপাত যে 6টা, এই 6টার মানই পজিটিভ। কোথায়? এই অল আছে কোথায়? প্রথম চতুর্ভাগে। ইয়েস, তাহলে প্রথম চতুর্ভাগে সবগুলোর মান পজিটিভ, সবগুলোর চিহ্ন পজিটিভ। সাইন থেটার চিহ্ন পজিটিভ, কস থেটার চিহ্ন পজিটিভ, ট্যান থেটার চিহ্ন পজিটিভ, কসেক থেটা পজিটিভ, সেক থেটা পজিটিভ, কট থেটা পজিটিভ, সব পজিটিভ, অল। আচ্ছা, এখন দেখেন এই স্টুডেন্টস শব্দটার প্রথম অক্ষর কি? এদিকে তাকান প্লিজ। স্টুডেন্টস শব্দটার প্রথম অক্ষর হচ্ছে এস, আর এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর প্রথম অক্ষর এস কোথায় আছে? সাইনে। তাই এই স্টুডেন্টের এস থেকে মনে রাখতে হবে সাইন থেটা, মানে এই দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন থেটা। সাইন থেটা পজিটিভ, সাইন থেটা পজিটিভ মানে মনে করেন যে সাইন থেটার মান 3/5, এই যে সামনে প্লাস চিহ্ন। এখন সাইন থেটা যদি পজিটিভ হয়, কসেক থেটা কি বলেন তো? কসেক থেটা কি সাইনের উল্টা না? তাহলে সাইন থেটা 3/5 হলে কসেক থেটা হবে 5/3। তাহলে চিহ্ন তো আর পরিবর্তন হবে না। তাহলে সাইন থেটা যদি পজিটিভ হয়, তাহলে সাইন থেটার যে উল্টা ত্রিকোণমিতিক অনুপাত আছে কসেক থেটা, সেও পজিটিভ হবে। তাই আমরা মনে রাখবো এই এস থেকে সাইন থেটা, আর সাইন থেটার সাথে আরেকজনকে নিয়ে নিব, সাইন থেটার উল্টা হচ্ছে কসেক থেটা। এই দুইটা পজিটিভ। এই স্টুডেন্টস থেকে এস, এস আছে কোথায়? সাইন থেটায়। সাইন থেটা যদি পজিটিভ, মানে সাইন থেটা এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন থেটা পজিটিভ, আর সাইন থেটা পজিটিভ মানে সাইনের রিভার্স যেটা আছে কসেক থেটা, সেটাও পজিটিভ হবে। তাহলে এই সাইন থেটা আর কসেক থেটা বাদ দিয়ে আর কয়জন আছে? এখানে কিন্তু মোট 6 জন ত্রিকোণমিতিক অনুপাত। তার মধ্যে এই সাইন থেটা আর কসেক থেটা বাদ দিলে থাকে ট্যান, কট, কস, সেক। তার মানে এই দ্বিতীয় চতুর্ভাগে এই 4 জনের মান নেগেটিভ হবে। কিন্তু আমরা মনে রাখবো না যে দ্বিতীয় চতুর্ভাগে কার কার মান নেগেটিভ, এটা মনে রাখবো না। কেন? কারণ পজিটিভ গুলো বাদ দিয়ে যা যা থাকবে সবগুলোই নেগেটিভ। ঠিক আছে, পজিটিভ গুলো বাদ দিয়ে যা যা থাকবে সব নেগেটিভ। তাহলে এখানে পজিটিভ কে কে? সাইন আর কসেক। তাহলে সাইন কসেক বাদ দিয়ে যা আছে সব নেগেটিভ। নেগেটিভ মান কার কার মান নেগেটিভ, মানে কার কার চিহ্ন নেগেটিভ, এটা আমরা পড়বো না। আমরা দেখবো শুধু কার কার চিহ্ন পজিটিভ। পজিটিভ চিহ্ন যার যার, এগুলো বাদে যা থাকবে সবার চিহ্ন নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে তৃতীয় চতুর্ভাগে ওয়ার্ডটা কি? টেক, অল স্টুডেন্টস টেক। এই টেকের প্রথম অক্ষর কি? টেকের প্রথম অক্ষর হচ্ছে টি। টি আছে ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম অক্ষরে কে? ট্যান। তাই আমরা এই টেক থেকে নিব হচ্ছে ট্যান থেটা, মানে এই তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান থেটা পজিটিভ। ট্যান থেটা পজিটিভ। এখন ট্যান থেটার মান মনে করেন যে ট্যান থেটা ইজ ইকুয়াল টু 3/4। ট্যান থেটা ইজ ইকুয়াল টু কত? 3/4। মনে করেন ট্যান থেটা ইকুয়াল টু 3/4। এখন তাহলে কট থেটা কি হবে? আমরা জানি কট থেটা হচ্ছে ট্যানের উল্টা, তাহলে কট থেটা হবে এটার উল্টাই দেন, তাহলে 4/3। তার মানে ট্যান থেটার চিহ্ন যদি এখানে পজিটিভ থাকে, তাহলে কট থেটাকে উল্টাই দিলে মান উল্টে যাবে, কিন্তু চিহ্ন তো পজিটিভই থাকবে। তাহলে ট্যান থেটা যদি পজিটিভ হয়, তাহলে কট থেটা অটোমেটিকলি পজিটিভ হবে, রাইট? তার মানে এই তৃতীয় চতুর্ভাগে ট্যান থেটা আর কট থেটা হচ্ছে পজিটিভ। ট্যান থেটা আর কট থেটা পজিটিভ, তাহলে ট্যান থেটা আর কট থেটা বাদ দিয়ে যা থাকবে সব নেগেটিভ। মনে রাখবেন এই চতুর্ভাগে অল পজিটিভ, মানে সবাই পজিটিভ। 6টা ত্রিকোণমিতিক অনুপাতের 6টাই পজিটিভ। আর বাকি যে 3টা চতুর্ভাগ আছে না, এই প্রত্যেকটা চতুর্ভাগে 2টা ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ থাকবে, বাকিগুলা নেগেটিভ থাকবে। মানে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, 6 জনের 6 জনই। আর বাকি যে 3টা চতুর্ভাগ আছে সেখানে প্রত্যেক জায়গায় যে কোনো 2 জন পজিটিভ থাকবে, আর ওই 2 জন বাদ দিয়ে যে 4 জন থাকবে সব নেগেটিভ থাকবে প্রত্যেক চতুর্ভাগে। ঠিক আছে? এখন এই চতুর্থ চতুর্ভাগে কোন ওয়ার্ডটা পড়ছে? অল স্টুডেন্টস টেক কমার্স। তাহলে কমার্সের প্রথম অক্ষর কি? সি। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সি আছে কোথায়? এই যে কস থেটা, কস থেটা, কমার্স থেকে কস থেটা। তাহলে এখানে হচ্ছে কস থেটা। আর কস থেটার উল্টা কি? সেক থেটা। তাহলে কস থেটা যদি পজিটিভ হয়, তাহলে সেক থেটা অটোমেটিকলি পজিটিভ হবে। কেন? কারণ কস থেটার মান পজিটিভ হলে সেক থেটার মান উল্টা হবে, কিন্তু চিহ্ন তো আর চেঞ্জ হবে না, তাই না? তার মানে সেক থেটা পজিটিভ।
ওকে, তাহলে এই চতুর্থ চতুর্ভাগে cos থিটা এবং sec থিটা পজিটিভ, তাহলে cos থিটা আর sec থিটার বাইরে যে চারজন আছে তারা নেগেটিভ, তাদের চিহ্ন হবে নেগেটিভ। ঠিক আছে, এইটুক মনে থাকবে কিনা বলেন তো প্লিজ, আমাকে রেসপন্স করেন। আপনারা এইটুক বুঝছেন কিনা, কোথায় কে পজিটিভ হবে কারা নেগেটিভ হবে, এই বিষয়টা না বুঝলে কিন্তু এই টাইপের কোশ্চেন আসলে উত্তর দিতে পারবেন না। আমাকে একটু কাইন্ডলি বলতে হবে, রেসপন্স করতে হবে যে আপনারা বুঝছেন কিনা। অল স্টুডেন্টস টেক কমার্স। আমি আবার বলছি, কোথায় কে পজিটিভ শুধু সেটা মনে রাখবেন, কে কে নেগেটিভ এটা মনে রাখবেন না, কারণ যারা পজিটিভ, এই পজিটিভ গুলোর বাইরে যা আছে সব নেগেটিভ, তাহলে আমি পজিটিভ নেগেটিভ দুইটাই কেন মনে রাখবো, শুধু মনে রাখবো কারা কারা পজিটিভ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দেখেন অল স্টুডেন্টস টেক কমার্স। এখন আমি আপনাদেরকে গাণিতিক সমস্যা সমাধান করাবো, ঠিক আছে? আচ্ছা, দেখেন এই যে একটা অঙ্ক আমি এখানে নিয়ে আসছি। প্রথম অঙ্কটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন, কারণ প্রথম অঙ্কটা আমি সিস্টেম শেখাবো যে এই টাইপের কোশ্চেন আপনারা কিভাবে সলভ করবেন, তারপরেরটা থেকে আপনারা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু প্রথমটা আপনারা একটু আমার কথাটা শোনার চেষ্টা করেন। আচ্ছা, দেখেন tan θ ইজ ইকুয়াল টু -5/12। খেয়াল করছেন, আমরা গত ক্লাসে যা পড়ছিলাম সেখানে কিন্তু এই মাইনাস টাইনাস আসছিল না, আচ্ছা কিন্তু মাইনাস আসছে। এটা মাইনাস আসার কারণ কি? কারণ আমরা একটু আগে পড়ে আসছি tan θ এর মান কখনো কোথাও কোথাও পজিটিভ হয়, কোথাও কোথাও নেগেটিভ হয়। হ্যাঁ, এবং π/2 ইজ লেস দ্যান θ ইজ লেস দ্যান π। এই যে এই লাইনটা দেখতে হবে, এই লাইনটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এইটা হলো কোণের রেঞ্জ, সূক্ষ্ম কোণের রেঞ্জ, এই থিটার রেঞ্জ দেওয়া আছে যে থিটাটা কোন চতুর্ভাগে। আপনারা আমাকে বলেন, একটু কাইন্ডলি রেসপন্স করেন, এইটুক দেখে আপনারা বলতে পারতেছেন এখানে থিটা, এই থিটার মানটা কোন চতুর্ভাগে পড়ছে? প্লিজ রেসপন্স করেন তো। এটা কোন চতুর্ভাগে পড়ছে? থিটার মান 90 ডিগ্রির চেয়ে বড়, 180-র চেয়ে ছোট, এই পাই মানে 180 না, তার মানে এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে। রাইট, অ্যাবসলিউটলি এটা পড়ছে দ্বিতীয় চতুর্ভাগে। এই যে এখানে পড়ছে, এখানে এখানে পড়ছে। এবং আমরা জানি এখানে সাইন থিটা আর কসেক থিটা পজিটিভ, তাই কিনা? কসেক থিটা পজিটিভ, তাহলে সাইন আর কসেকের বাইরে যারা আছে সব নেগেটিভ, তার মানে ট্যান থিটার মানও নেগেটিভ। এই জন্য কিন্তু ট্যান থিটার মান নেগেটিভ দেওয়া আছে, এমনিতে না। খেয়াল করেন, এখানে কিন্তু ট্যান থিটার মান নেগেটিভ এমনিতে দেওয়া নেই, কারণ এখানে কোণের যে মান দিছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা দ্বিতীয় চতুর্ভাগে এই কোণের মানটা পড়ছে, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কসেক হচ্ছে পজিটিভ, সাইন কসেকের বাইরে আছে সব নেগেটিভ, তাহলে ট্যান থিটা তো নেগেটিভ হবেই। ওকে ফাইন, এখন আমাদেরকে, তার মানে আমরা বুঝে গেছি যে এই অঙ্কটা এই চতুর্ভাগের। তার মানে প্রথমে এদিকে তাকান, যখন এরকম কোণের রেঞ্জ দেওয়া থাকবে আপনার প্রথম কাজ হচ্ছে এই কোণটা কোন চতুর্ভাগে পড়ছে সেটা আইডেন্টিফাই করা। এদিকে তাকান, প্রথম কাজ হচ্ছে এই কোণের মানটা কোন চতুর্ভাগে পড়ছে সেটা বের করা, তারপর অঙ্কে যাব। আচ্ছা, এখন আমি বুঝতে পারতেছি আমার বের করতে বলছে কসেক থিটার মান। এদিকে তাকান, বের করতে বলছে কসেক থিটার মান। এই অঙ্কটা কোন চতুর্ভাগে পড়ছে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কসেক থিটার মান কেমন? পজিটিভ, তার মানে এই দুইটা অপশন প্রথমেই বাদ পড়ছে, কারণ এখানেও নেগেটিভ মান, এখানেও নেগেটিভ মান, কিন্তু আমি দেখতে পাচ্ছি অঙ্কটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের, তাহলে কসেক থিটা তো দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, সুতরাং এইটা আর এইটা উত্তর হতে পারে না। এইটুকু ক্লিয়ার কিনা বলেন? তাহলে আমার উত্তর এইটা অথবা এইটা, এবার আমাকে বের করতে হবে। ওকে, আচ্ছা, এই জন্য আমরা প্রথমে এই যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 5/12, অঙ্কে নেগেটিভ দেওয়া থাকলেও আপনি অঙ্ক, আমরা মনে আছে এরকম এরকম ট্যান থিটা সাইন থিটার মান দেওয়া থাকলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাতাম। এই থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হলো সেই সূক্ষ্মকোণ, মনে আছে? এখানেও সমকোণী ত্রিভুজ আঁকাতে হবে, এই নেগেটিভ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আমাকে বলেন ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে কি? টেরা লম্বাভূত মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তবে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তার মানে ট্যান থিটার ক্ষেত্রে এই অনুপাতের উপরের অংশটা লম্ব, তার মানে এটা হলো লম্ব, আর নিচের অংশটা ভূমি, তার মানে এটা হচ্ছে ভূমি। তাহলে এই 5 হচ্ছে লম্বকে বোঝাচ্ছে, তাহলে এই ত্রিভুজের লম্ব, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, মানে এটা হচ্ছে 5, 12 হচ্ছে ভূমি, এটা হচ্ছে 12। তো এই সমকোণী ত্রিভুজের
এটা 5 এটা 12, তাহলে এটা কত হবে? 5 12 13। দেখেন 5 12 13 এই অনুপাতের সাথে ম্যাচ করছে না? তার মানে এটা হবে 13। যদি না বোঝেন যে এটা 13 হবে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে বের করে নেবেন। এগুলা কিন্তু গত ক্লাসে বোঝাইছি, বারে বারে বোঝাবো না। তাহলে এখানে যে মানটা দেওয়া থাকবে ওই মানের সাহায্যে আপনি একটা ত্রিভুজ আঁকাবেন। কিন্তু এখানে যে মানটা নেগেটিভ দেওয়া আছে, ত্রিভুজ আঁকানোর সময় আপনি নেগেটিভ চিন্তা করবেন না। এই নেগেটিভ হচ্ছে এই ট্যান থিটার চিহ্ন, ট্যান থিটার সাইনটা নেগেটিভ। কিন্তু ত্রিভুজের এই লম্বভূমি, অতিভুজ, এগুলো তো দৈর্ঘ্য, এগুলো কি নেগেটিভ হয় না? তাহলে ত্রিভুজ আঁকানোর সময় এই নেগেটিভ চিহ্ন ইগনোর করে ত্রিভুজ আঁকাবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আপনাকে চাইছে কি বলেন? এবার চাইছে কসেক থিটা। এবার চাইছে কসেক থিটা। এবার বলেন কসেক থিটা মানে কি? কসেক থিটা, আমরা কসেক থিটা জানি না, আমরা জানি সাইন থিটার উল্টা হচ্ছে কসেক থিটা। কসেক থিটা কেমন? সাইন থিটার উল্টা না? তাহলে সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে কসেক থিটা কেমন হবে? উল্টা, মানে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান হচ্ছে যে 13, লম্বের মান হচ্ছে 5। তার মানে কসেক থিটা হচ্ছে 13/5। আপনারা কি অঙ্কটা বুঝছেন কিনা বলেন? কসেক থিটা ইজ ইকুয়াল টু 13/5। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 13/5। 13/5। আচ্ছা, আমি আবার বলছি, এখানে যে ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে ওই অনুপাতের সাহায্যে কিন্তু আমরা সবসময় একটা ত্রিভুজ আঁকাই। সেই ত্রিভুজ আঁকানোর সময় এই নেগেটিভ সাইনটাকে ইগনোর করে আঁকাতে হবে। আর এই নেগেটিভ সাইন থেকে আমাকে মানে বুঝে নিতে হচ্ছে যে এটা কোন চতুর্ভাগে পড়ছে। আমার কথা কি বুঝছেন? ত্রিভুজ আঁকানোর সময় এই নেগেটিভ সাইনটা চিন্তা করা যাবে না। আমি আরো অঙ্ক দেখাবো, তখন ক্লিয়ার হবে। দেখেন, এই 14 নম্বর অঙ্কটা একটু ভুল আছে, আপনারা একটু কারেকশন করবেন। এইখানে কসেক হবে না, এটা হবে কজ। এখানে হচ্ছে কজ হবে, কসেক হবে না, হবে হচ্ছে কজ। হ্যাঁ, কজ থিটা। একটু কারেকশন করে নেবেন প্লিজ কাইন্ডলি। কজ থিটা মানে কস থিটা ইজ ইকুয়াল টু -4/5। আর থিটার রেঞ্জ দেওয়া আছে হচ্ছে এই যে, দেখেন তো এখানে এটা কোন চতুর্ভাগে পড়ছে? এই থিটা দেখে কি বুঝতেছেন কোন চতুর্ভাগে পড়ছে? বের করতে বলছে ট্যান থিটার মান। যাই থাক, আগে আমাদের টার্গেট কি? আমাদের আগে টার্গেট হচ্ছে থিটা কোন চতুর্ভাগে সেটা বের করা। 3π/2 মানে 270, আর পাই মানে হচ্ছে 180। তাহলে 180 আর 270 এর মাঝে, মানে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে পড়ছে। যে 180 আর 270 এর মাঝে, মানে আমাদের এই অঙ্কটা হচ্ছে এই চতুর্ভাগের অঙ্ক। কোণের মানটা এই চতুর্ভাগে। এখন আমাকে বলেন এই চতুর্ভাগে কে কে পজিটিভ বলেন? অল স্টুডেন্ট টেক কমার্স। টেক মানে 10। তার মানে এই চতুর্ভাগে ট্যান থিটা কট থিটা পজিটিভ। এইটুকু আমরা বুঝে গেছি, এই দুটো পজিটিভ। আর এই দুজনের বাইরে যা আছে সব নেগেটিভ। এই জন্যই তো কস থিটার মান নেগেটিভ দেওয়া। ওকে, এখন আমরা কস থিটা ইকুয়াল টু কি 4/5। দেখেন, এটার সাহায্যে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই ফেলবো। এটা হলো থিটা, এই যে এই থিটাটা হচ্ছে এটা। এন্ড কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তার মানে এটা হচ্ছে ভূমি বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে ভূমি 4, আর এটা হচ্ছে অতিভুজ 5, তার মানে এটা হচ্ছে 5। এটা 4 এটা 5, আমরা সবাই জানি কোন অনুপাত? 3:4:5। এটা 4 এটা 5 হলে এটা 3 হবে, না হলে পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করে নেবেন। এবার বের করতে বলছে কি ট্যান থিটা। তাহলে ট্যান থিটার মান কত? ট্যান থিটা মানে কি বলেন? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে এই ত্রিভুজের লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4, তাহলে 3/4। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3/4। 3/4 অপশন আছে, 1 নম্বর অপশন রাইট। 1 নম্বর অপশন রাইট। ক্লিয়ার বিষয়টা? ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3/4। ওকে ওকে, 3/4। যেহেতু ট্যান থিটা বের করতে বলছে, এই অঙ্কটা যেহেতু আমার এই চতুর্ভাগের, এই থিটাটা কোন চতুর্ভাগে পড়ছে? এই চতুর্ভাগে। আর এই চতুর্ভাগে ট্যান কট পজিটিভ। যেহেতু এই অঙ্কে ট্যান বের করতে বলছে, তাই এটা ট্যানের মান পজিটিভ হবে। ক্লিয়ার? তাহলে 3/4 এটা উত্তর। আচ্ছা, নেক্সট। এই অঙ্কটা ভুল আছে, এটা কসেক থিটার জায়গায় কস থিটা হবে। কসেক হবে না, কজ। এটা হচ্ছে কজ হবে। cos theta is equal to -4/5। আর থিটার রেঞ্জ দেওয়া আছে, দেখেন থিটার রেঞ্জ দেওয়া আছে 180 এর চেয়ে বড়, 270 এর চেয়ে ছোট। মানে 180 আর 270 এর মাঝে, 180 আর 270 এর মাঝে হচ্ছে 3 নাম্বার চতুর্ভাগ। এই যে এই তৃতীয় চতুর্ভাগ। এই অঙ্ক তৃতীয় চতুর্ভাগের কোশ্চেন।
এখন তৃতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ? ট্যান আর কট। অল স্টুডেন্ট টেক কমার্স, ট্যান থিটা কট থিটা, এই দুজন পজিটিভ। তাহলে এই দুইজনের বাইরে যা আছে সব নেগেটিভ। এইবার তাকান প্লিজ, এই অঙ্কে ভুল হবে এই টাইপের কোশ্চেনে ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এখন আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে একটা ত্রিভুজ আঁকায় ফেলবো। তাহলে cos থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে? -4/5, কিন্তু আমি ত্রিভুজ আঁকানোর ক্ষেত্রে ওই মাইনাসটা ইগনোর করে আঁকাবো, ঠিক আছে? তো এটা হলো থিটা। তাহলে cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি 4 অতিভুজ 5, তাহলে এটা 4 এটা 5 হলে এটা 3 হবে, আমরা জানি মুখস্থ সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত। হ্যাঁ, এবার চাইছে কি? সাইন থিটা। ওকে ফাইন, এই সমকোণী ত্রিভুজ আঁকানোর পরে সাইন থিটা। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। সবাই একটু তাকাতে হবে, এবার একটু তাকান। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে 3/5। এইখানে হচ্ছে মূল খেলা। এই 3/5 কিন্তু ভাইয়া অপশনে আছে, দেখেন অপশনে অবশ্য নাই, ভাগ্য ভালো 3/5। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার এই থিটাটা, এদিকে তাকান প্লিজ, মনোযোগ দেন। কিন্তু এই কোশ্চেনে এই থিটাটা কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। তার মানে আমার এই অঙ্কটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের অঙ্ক। এখন এই তৃতীয় চতুর্ভাগে তো ট্যান আর কট পজিটিভ, ট্যান আর কটের বাইরে যা আছে সব নেগেটিভ। তার মানে এই ট্যান কটের বাইরে তো সাইনও আছে, তার মানে এখানে সাইনের মান নেগেটিভ। তার মানে সাইনের মান এখানে আমার যা বেরোইছে এটা পজিটিভ নেওয়া যাবে না, এখানে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। কি আপনাকে এখানে আসার পরে লিখতে হবে, যেহেতু এরপরে এইখানে নেগেটিভ না দিয়ে, বা এই লাইনে এখানেও লিখে নিতে পারেন। হ্যাঁ, লিখে নিতে পারেন লম্ব বাই অতিভুজ, তাহলে 3/5। যেহেতু থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, এই যে এই থিটা মানে এই কোণটা, থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, সুতরাং সাইন থিটা এর মান ঋণাত্মক হবে। এই কথাটা উল্লেখ করতেই হবে, ঋণাত্মক হবে। সুতরাং সাইন থিটা এর মান ঋণাত্মক হবে। অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5 এর জায়গায় আমাকে কি করতে হবে? মাইনাস দিতে হবে। ব্যাস, এই কথাটা উল্লেখ করতে হবে, না হলে কিন্তু সমস্যা আছে। অপশনে কিন্তু 3/5ও থাকবে, -3/5 দুইটাই থাকবে। অবশ্যই প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে এই অঙ্কটা কোন চতুর্ভাগের, এটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? নেক্সট, সাইন এ ইজ ইকুয়াল টু 2/√5, এবং এ এখানে কিন্তু এতক্ষণ কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? থিটা না? এই সাইন কজ এগুলোর পরে যা থাকে সেটাই হলো কোণ। এখানে থিটা ছিল, যেমন সাইন থিটা ছিল, মানে সাইনের পরে যা থাকে সেটা কোণ। তাহলে এখানে সাইনের পরে এ আছে, তার মানে এটা হলো কোণ, সূক্ষ্মকোণ এ। হ্যাঁ, ওকে। তাহলে এই কোণ এ এখন কোন চতুর্ভাগে পড়ছে? 180-র চেয়ে ছোট, 90, π/2 মানে তো 90 এর চেয়ে বড়। তাহলে 180 আর 90 এর মাঝে, 180 আর 90 এর মাঝে কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। এই যে 180 আর 90 এর মাঝে, মানে এই চতুর্ভাগে পড়ছে। তাহলে প্রথমেই আমরা যখন এরকম কোণের রেঞ্জ দেওয়া থাকবে, তখন আমরা অঙ্কটা আইডেন্টিফাই করে ফেলবো যেটা কোন চতুর্ভাগে পড়ছে। ওকে, তাহলে এই চতুর্ভাগে কি কি পজিটিভ? অল স্টুডেন্টস এর এস মানে সাইন, তার মানে এখানে সাইন থিটা আর কসেক থিটা হচ্ছে পজিটিভ। তাহলে এর বাইরে যা আছে সব নেগেটিভ। তাহলে বের করতে বলছে কস থিটা, তাহলে এখানে সাইন আর কসেক পজিটিভ, তো কজ এর মান তো নেগেটিভ, তার মানে এখানে কস থিটা নেগেটিভ, তার মানে আমার উত্তরটা নেগেটিভ হবে। এই জন্য আমরা এই প্রথম দুইটা অপশন বাদ দিয়ে দিতে পারতেছি, এটাও বাদ এটাও বাদ, কারণ নেগেটিভ উত্তর আসবে, কারণ কস থিটার মান তো এই দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, তাই না? তাহলে উত্তরটা নেগেটিভ হবে, এইটাও হতে পারে এটাও হতে পারে। ওকে, আচ্ছা, এখন যারা ভালো বুঝে, হ্যাঁ, তারা চোখ বুঝে এটা মেরে দিবে, এটাই উত্তর। কারণ cos θ সর্বনিম্ন মান -1 হয়, -1 এর চেয়ে ছোট হতে পারে না, তো এই মানটা তো -1 এর চেয়ে আরো ছোট। যারা ভালো বোঝে তারা না অঙ্ক করেই মারতে পারবে, দরকার নেই আপনার অত ভালো বোঝার, সমস্যা নেই, করেই মারেন। দেখেন তাহলে এখন কি করবেন, এই যে sin a, দেখেন তাহলে sin a ইজ ইকুয়াল টু 2/√5, এটা সাহায্যে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকায় ফেলবো। তাহলে এই কোণটা হচ্ছে সেই সূক্ষ্মকোণ a, এটা কিন্তু থিটা না, a। এখন sin θ মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 2, অতিভুজ √5, তাহলে এটা হচ্ছে √5। এখন এখানে কিন্তু মুখস্থ নাই আমাদের, 2√5, তাহলে এটা কত হবে? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বের করব। ধরে নিলাম এটা x, তাহলে অতিভুজ স্কয়ার মানে √5 এর স্কয়ার ইজ ইকুয়াল টু 2 স্কয়ার
প্লাস এক্স স্কোয়ার। রুট 5 এর স্কোয়ার মানে 5, 2 স্কোয়ার মানে 4 প্লাস এক্স স্কোয়ার। এখন এই 4 এর পাশে বিয়োগ করলে 5 থেকে 4 গেলে 1 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এই স্কোয়ার এর পাশে রুট করলে তাহলে এক্স স্কোয়ার যদি 1 হয় তাহলে এক্স ইকুয়াল টু রুট 1 মানে 1, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এই মানটা হচ্ছে 1। ব্যাস, আমরা দুই বাহুর মান, এই যে দুই বাহুর মান আমরা এই অনুপাত থেকে পেয়ে যাব, তৃতীয় বাহুটা বের করব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। যেহেতু আমরা এটা জানি না, যেমন 3:4:5 হলে আমরা বলে দিতে পারতাম যে এটা 3 হলে এটা 5 হলে এটা 4, বাট এটা তো রুট 5 অজানা, তাই এটা বের করতে হবে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে। এবার চাইছে কি cos a, cos a মানে cos থিটা। তো cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 1, অতিভুজ কত রুট 5, তাহলে 1 ডিভাইডেড বাই রুট 5। এখন আমাকে বলেন এই অঙ্কটা কোন চতুর্ভাগের? দ্বিতীয় চতুর্ভাগের। আর দ্বিতীয় চতুর্ভাগে নিশ্চয়ই cos নেগেটিভ, cos নেগেটিভ, তাই আমাকে এখানে মাইনাস দিতে হবে, তাহলে -1/√5। আপনি এইখানে আসার পরে লিখবেন যে যেহেতু এ সূক্ষ্মকোণ এ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে, সুতরাং cos এর মান কি হবে? নেগেটিভ হবে। অতএব cos a ইকুয়াল টু -1/√5। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। নেক্সট দেখেন, sin a ইজ ইকুয়াল টু 2/√5 এবং π/2 ইজ লেস দ্যান a ইজ লেস দ্যান পাই হলে tan a কত? তাহলে এই এ মানে কোণের যে রেঞ্জ, এই যে কোণের যে রেঞ্জ, এটা কত? 180 থেকে 90 এর মধ্যে, মানে কোন চতুর্ভাগ? 180 থেকে 90 এর মধ্যে, যে 180 আর 90 এর মধ্যে মানে এখানে পড়ছে। এখানে কি অল স্টুডেন্টস মানে সাইন থিটা কসেক থিটা হচ্ছে পজিটিভ, তাহলে এর বাইরে যা আছে সব নেগেটিভ। তাহলে tan এর মান নেগেটিভ হবে, tan এর মান নেগেটিভ হবে। তা tan এর মান যদি নেগেটিভ হয় তাহলে এই পজিটিভ মানে এইটা আর এটা বাদ, তাহলে হয় উত্তর এটা না এটা। এবার বের করতে হবে, তাই না? তাহলে আমরা কি করব? এটার সাহায্যে একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। sin a ইজ ইকুয়াল টু 2/√5, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ a, তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ √5। তো এটা একটু আগে এটা বের করলাম না, এটা হচ্ছে 1। পরীক্ষা হলে কিন্তু বের করতে হবে এটা কত হয়। এইবার tan থিটা মানে কি tan a, এখানে যেহেতু a আছে তাহলে a, tan a ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 1, 2/1 মানে 2। যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে tan নেগেটিভ, তাই আমার এখানে হবে -2, তাহলে উত্তর হচ্ছে -2, 4 নম্বর অপশন, উত্তর হচ্ছে -2। ক্লিয়ার হয়েছে? আমার কথাটা কি বুঝতে পারতেছেন? তাহলে এই টাইপের কোশ্চেন যখন আসবে, এরকম থিটার রেঞ্জ দেওয়া থাকবে, আপনার প্রথম কাজ হচ্ছে অঙ্কটা কোন চতুর্ভাগে সেটা হিসাব করা, তারপরে ওখানে নির্ণয় করতে বলছে কোন মানটা, আর সেই মানটা পজিটিভ না নেগেটিভ সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, sin থিটা ইজ ইকুয়াল টু 3/5 ও থিটার মান কেমন? 0 ডিগ্রির চেয়ে বড়, π/2 এর চেয়ে ছোট। তার মানে 0 থেকে π/2 মানে তো 90, 0 থেকে 90 এর মাঝে, 0 থেকে 90 এর মাঝে, তাহলে tan থিটা কত? তাহলে 0 থেকে 90 এর মাঝে মানে কোন চতুর্ভাগ? এটা হলো 0, এটা হচ্ছে 90, 0 আর 90 এর মাঝে মানে এই প্রথম চতুর্ভাগ। আর প্রথম চতুর্ভাগ অল স্টুডেন্টস টেক কমার্স, তাহলে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাহলে অল পজিটিভ মানে এখানে সবাই পজিটিভ, তাহলে এখানে tan থিটা চাইছে ওই মানটাও পজিটিভ হবে, কারণ এই অঙ্কে কোনো রেস্ট্রিকশন নেই। ঠিক আছে? তাহলে sin থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে? sin থিটা ইকুয়াল টু 3/5। তাহলে এই প্রথমে যে ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে সেটার সাহায্যে একটা ত্রিভুজ আঁকাতে হবে, সমকোণী ত্রিভুজ। sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে 3, অতিভুজ মানে 5, তাহলে লম্ব অতিভুজ, তাহলে 3 আর 5, তাহলে কোন অনুপাত থেকে আসছে? 3:4:5, এই অনুপাত থেকে আসছে না সমকোণী ত্রিভুজটা, তাই এটা 4 হবে। ওকে, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব 3, ভূমি 4, তাহলে 3/4। যেহেতু এই প্রথম চতুর্ভাগের অঙ্ক, তাহলে প্রথম চতুর্ভাগে কি অল পজিটিভ, তার মানে উত্তরটা 3/4। ঠিক আছে? এখন একটা কথা বলি, এই অঙ্কটা আর একটা ভিন্ন ভাবে আসতে পারে। কিভাবে দেখেন, এই অঙ্কটা আসতে পারে এরকম, দেখেন বলবে sin থিটা ইজ ইকুয়াল টু 3/5 এবং থিটা সূক্ষ্মকোণ, এবং থিটা সূক্ষ্মকোণ হলে tan থিটা কত? এই যে থিটা সূক্ষ্মকোণের রেঞ্জ কেমন? সূক্ষ্মকোণের রেঞ্জ তো ভাই 90 এর চেয়ে ছোট, 0 এর চেয়ে বড়, মানে π/2 এর চেয়ে ছোট, 0 এর চেয়ে বড়। তার মানে সরাসরি এরকম একটা রেঞ্জ না দিয়ে বলে দিচ্ছে যে থিটা সূক্ষ্মকোণ। তো থিটা সূক্ষ্মকোণ মানেই তো
0 আর 90 এর মাঝে, আর 0 আর 90 এর মাঝে কি, 0 আর 90 এর মাঝে হচ্ছে প্রথম চতুর্ভাগ। আর যদি বলে যে থেটা স্থূলকোণ, স্থূলকোণ মানে কি 90 আর 180 মাঝে, তখন বুঝে নিতে হবে এটা দ্বিতীয় চতুর্ভাগ। এরকমও আসতে পারে কিন্তু, হ্যাঁ, সরাসরি থেটার রেঞ্জ না দিয়ে বলে দিচ্ছে থেটা সূক্ষ্মকোণ, থেটা স্থূলকোণ, এরকম বলে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এগুলা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট, এইবার দেখেন একটু ট্রিকি, কোশ্চেনটা একটু ট্রিকি। দেখেন কি বলছে, tan θ ইজ ইকুয়াল টু -5/12। দেখেন tan এর মান, tanটা কিন্তু নেগেটিভ, এবং tan এ ও cos এ বিপরীত চিহ্ন বিশিষ্ট। tan এ এবং cos এ বিপরীত চিহ্ন বিশিষ্ট, দেখেন বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে sin এর মান কত? তাহলে আমি কি বলছি, আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এই অঙ্কটা কোন থেটা কোন চতুর্ভাগে পড়ছে, কোণের মানটা কোন চতুর্ভাগে পড়ছে। তাহলে কোণের মানটা কোন চতুর্ভাগে পড়ছে সেটা যদি আমি দেখতে চাই, সবাই তাকান প্লিজ। বলছে tan এ এবং cos এ বিপরীত চিহ্ন বিশিষ্ট। বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে কি জানেন? একজন পজিটিভ হলে আর একজন নেগেটিভ হবে, একজন পজিটিভ হলে আর একজন নেগেটিভ হবে। তাহলে এই কোশ্চেনে যেহেতু tan এ আর cos এ বিপরীত চিহ্ন বিশিষ্ট, এবং শুরুতে আমাদের tan এর মান দেওয়া আছে, tan এ কত দেওয়া আছে দেখেন তো, একটু তাকান। tan এর মান -5/12, মানে tan কিন্তু নেগেটিভ, অঙ্কে দেওয়াই আছে, অঙ্কে দেওয়াই আছে tan নেগেটিভ, তাই কি না? তাহলে tan নেগেটিভ, tan ইজ ইকুয়াল টু নেগেটিভ দেওয়া আছে। এই যে যেহেতু cos এ, tan এ এবং cos এ বিপরীত চিহ্ন বিশিষ্ট, এবং অঙ্কে যেহেতু tan এর বিষয়টা নেগেটিভ উল্লেখ করাই আছে, তার মানে বুঝতে হবে এই cos এ হচ্ছে পজিটিভ, cos এ পজিটিভ হবে। এখন বলবে ভাই অঙ্কে তো cos এ, এদিকে তাকান, এদিকে তাকান, অঙ্কে তো cos এ যে পজিটিভ হবে এটা তো অঙ্কে দেওয়া নাই। cos এ যে পজিটিভ হবে এটা কি অঙ্কে দেওয়া আছে? দেওয়া নাই, সমস্যা নাই। cos এ যে পজিটিভ হবে এটা অঙ্কে দেওয়া নাই, ঠিক আছে, কিন্তু অঙ্কে যে বলা আছে tan এ আর cos এ বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মধ্যে আবার অঙ্কে tan এ যে নেগেটিভ এটা তো অঙ্কে দেওয়াই আছে। তাহলে tan এ যেহেতু নেগেটিভ আর এই দুজন বিপরীত চিহ্ন বিশিষ্ট যেহেতু, তাহলে এইটা নেগেটিভ হলে এটা তো পজিটিভ হবেই। এই লজিক থেকে বুঝে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে cos এ পজিটিভ কোথায় সেটা আমাকে বলেন। cos এ পজিটিভ কোথায় বলেন, বলেন cos এ পজিটিভ কোথায় বলেন তো প্লিজ, রেসপন্স করেন। cos এ পজিটিভ কোথায়? cos পজিটিভ কোথায়? আমি পানি বিরতি দিলাম, আপনারা উত্তর দেন, 20 সেকেন্ড বিরতি। আচ্ছা, cos এ পজিটিভ হচ্ছে এই চতুর্ভাগে আর এই চতুর্ভাগে। সবাই কেন শুধু চতুর্থ চতুর্ভাগ উল্লেখ করতেছেন? এখানে কি cos পজিটিভ না? এখানে কি cos পজিটিভ না? হ্যাঁ, প্রথম এবং চতুর্থ এই দুইটা চতুর্ভাগেই cos পজিটিভ। তার মানে এই অঙ্কটা আমার হয় এই চতুর্ভাগে পড়ছে, না হলে এই চতুর্ভাগে পড়ছে, কারণ cos পজিটিভ। এখন cos এর মান যে পজিটিভ, শুধু এইটুক দেখে কি আপনি বলতে পারবেন এটা চতুর্থ চতুর্ভাগের অঙ্ক? নেভার। cos এ যে পজিটিভ এই অংশটা দেখে আপনি, কারণ এখানে তো থেটার রেঞ্জ দেওয়া নাই, এদিকে তাকান, কোণের রেঞ্জটা দেওয়া নাই, যেহেতু কোণের রেঞ্জ দেওয়া নাই তাহলে শুধু cos এর মান পজিটিভ এটা দেখে আমি সিদ্ধান্ত নিতে পারবো না অঙ্কটা এই চতুর্ভাগের, এই চতুর্ভাগ অথবা এই চতুর্ভাগ, রাইট? এইবার তার সাথে আর একটা tan এর মান নেগেটিভ। এইবার আপনারা আমাকে বলেন tan এর মান, এখানে তো tan এর মান নেগেটিভ না, তার মানে এই অঙ্কটা এই চতুর্ভাগের নয়, এই চতুর্ভাগের কোশ্চেন। কথা কি আমি বুঝাইতে পারছি? কথাটা কি বুঝছেন? ইয়েস 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 ইয়েস। তার মানে cos এর মান পজিটিভ দেখে আমি বুঝতে পারতেছি অঙ্কটা হয় এখানের না রে এখানের, কিন্তু tan এর মান নেগেটিভ দেখে বুঝতেছি tan তো এখানে নেগেটিভ না, তাহলে এই অঙ্কটা চতুর্থ চতুর্ভাগে পড়ছে। ব্যাস, আমি পেয়ে গেছি আমার কোন চতুর্ভাগের কোশ্চেন। তাহলে আমি এখন এটার সাহায্যে একটা কি আঁকাবো? সমকোণী ত্রিভুজ আঁকাবো। তাহলে tan a ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত? 5/12। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকাই ফেলি। তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ a। tan এ মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হলো 5, ভূমি হচ্ছে 12।
তাহলে কোন ত্রিভুজ? 5:12:13 এই ত্রিভুজে পড়ছে। তাহলে এটা 5 এটা 12 হলে এটা 13 হবে। এইবার আমরা বের করব কিসের মান চাইছে? সাইনের মান চাইছে। দেখেন এদিকে তাকান। তাহলে সাইন এ, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13, তাহলে 5/13। এইবার আমাকে বলেন এই কোশ্চেনটা কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগের কোশ্চেন এখানে, আর এখানে তো সাইন নেগেটিভ। তাহলে আপনি বলবেন যেহেতু যেহেতু এই এই এখানে এ এ এই যে সূক্ষ্মকোণ এ না, এ বা সূক্ষ্মকোণ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে, বা থেটার অবস্থান যেহেতু চতুর্থ চতুর্ভাগে, আর চতুর্থ চতুর্ভাগে সাইনের মান হয় নেগেটিভ, সুতরাং এই মানটা 5/12 না হয়ে হবে -5/12, সরি 5/13, -5/13। তাহলে উত্তর হচ্ছে -5/13। এই যে -5/13। আপনারা কি বুঝছেন কোশ্চেনটা? বুঝছেন? -5/13। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আপনারা এই কোশ্চেনটা সলভ করেন তো, এটা সলভ করেন তো। এটা কত হবে বলেন? মানে সূক্ষ্মকোণের অবস্থানটা কোন চতুর্ভাগে এটা বের করতে হচ্ছে মানে গুরুত্বপূর্ণ কাজ। এটা বের করতে পারলে অঙ্ক শেষ। কত? আচ্ছা, -12/13 বলছেন একজন, 12/13 বলছেন, সি নাম্বার অপশন বলছেন। আচ্ছা, তাহলে একটু তাকান, এখানে কি বলছে? tan এ আর cos এ বিপরীত চিহ্ন বিশিষ্ট। এই যে tan এ cos এ বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মধ্যে tan এর মানটা নেগেটিভ দেওয়াই আছে। তাহলে tan এ নেগেটিভ দেওয়া আছে, যেহেতু tan এ আর cos এ বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে tan এ যেহেতু নেগেটিভ, তাহলে cos এ হবে পজিটিভ। তাহলে এখন আমাকে জানতে হবে cos এ। পজিটিভ জিনিসটা আইডেন্টিফাই করা সহজ নেগেটিভটার চেয়ে, কথা বুঝছেন? তাহলে cos এ পজিটিভ কোথায় কোথায় হয়? cos এ পজিটিভ হয় এখানে অথবা এখানে। তার মানে এই কোশ্চেনটা হয় প্রথম চতুর্ভাগের, না হলে চতুর্থ চতুর্ভাগের। এখন যেহেতু cos এ পজিটিভ, সাথে সাথে আবার tan এ নেগেটিভ হবে, তো এখানে তো tan এ নেগেটিভ হয় না, tan এ নেগেটিভ এখানে হতে পারে চতুর্থ চতুর্ভাগে। সুতরাং এই কোশ্চেনটা চতুর্থ চতুর্ভাগের কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে tan এ = 5/12। এই যে এই যে এই যে এখান থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকায় ফেলাবো। সমকোণী ত্রিভুজ আঁকানোর ক্ষেত্রে এই নেগেটিভ চিহ্নটা কিন্তু ইগনোর করতে হবে। হ্যাঁ, তাহলে tan হচ্ছে 5/12, tan মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব ভূমি, তাহলে 5 আর 12 হলে এটা 13 হবে। হ্যাঁ, এবার চাইছে কি? cos এ চাইছে, cos এ। তাহলে cos এ মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13, তাহলে 12/13। এখন যেহেতু এই কোশ্চেনটা চতুর্থ চতুর্ভাগের কোশ্চেন, আর চতুর্থ চতুর্ভাগে তো cos পজিটিভ, সুতরাং এখানে cos এর মান পজিটিভ নিতে হবে, নেগেটিভ নেওয়া যাবে না, কারণ এটা তো চতুর্থ চতুর্ভাগে পড়ছে এই কোণের মানটা। তাহলে চতুর্থ চতুর্ভাগে তো cos এ পজিটিভ, তাহলে cos আবার বেরও করতে বলছে cos, তাহলে cos এর মান পজিটিভ হবে। ওকে, আচ্ছা, এটার উত্তর দেন আপনারা, এটার উত্তর দেন। এটা কি হবে? আমাকে বলেন এটা কোন চতুর্ভাগে, আগে বলেন এটা কোন চতুর্ভাগে পড়ছে, এটা কোন চতুর্ভাগে পড়ছে, আগে প্রথমে আমাকে এটার উত্তর দেন। আচ্ছা, পল্লব পি কে বলছেন ফার্স্ট, মেহরাব হুসাইন আরিফ বলছেন ফার্স্ট চতুর্ভাগে, উম্মে উনাইশা 1 নম্বর চতুর্ভাগে, আব্দুল্লাহ রাকিব হাসনাত 1 আর 4। না, আমি বলছি এই অঙ্কটা কোন চতুর্ভাগে, এখানে কিন্তু 1 আর 4 বলা যাবে না, এক্স্যাক্টলি বলতে হবে। আচ্ছা, সবাই ফার্স্ট বলছেন, দেখি প্রথম চতুর্ভাগ বলছেন।
আচ্ছা দেখেন এখানে বলছে কজ এ এবং সাইনে একই চিহ্ন বিশিষ্ট। তাকান, কজ এ এবং সাইনে একই চিহ্ন বিশিষ্ট মানে দুইজনই হয় পজিটিভ হবে, না হলে দুইজনই নেগেটিভ হবে। আর আগের অঙ্কে ছিল বিপরীত চিহ্ন বিশিষ্ট, মানে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ। আর এখানে একই চিহ্ন বিশিষ্ট মানে দুইজনই হয় পজিটিভ না হলে নেগেটিভ। তাহলে এখানে কজ এর মানটা দেওয়া আছে, দেখেন কজ এ ইকুয়াল টু হাফ। এই হাফের আগে কেমন চিহ্ন? এই হাফের আগে কোনো চিহ্ন নাই মানে তো পজিটিভ। তাহলে কজ এ ইজ ইকুয়াল টু হাফ। হাফের আগে কোনো চিহ্ন নাই মানে পজিটিভ, তার মানে কজ এ পজিটিভ। কজ এ পজিটিভ, তা কজ পজিটিভ কোথায় হয়? কজ পজিটিভ হয় এই চতুর্ভাগে অথবা এই চতুর্ভাগে, এখানে হচ্ছে কজ পজিটিভ। যেহেতু কজ আর সাইন একই চিহ্ন বিশিষ্ট, তাহলে কজ যেহেতু পজিটিভ হচ্ছে তাহলে সাইনও পজিটিভই হবে। তাইলে কজ পজিটিভ সাইনও পজিটিভ হবে। তাই সাইন পজিটিভ কি এখানে সাইন পজিটিভ হয় না? সাইন পজিটিভ এখানে, তার মানে আমাদের এটা প্রথম চতুর্ভাগের অঙ্ক। আর প্রথম চতুর্ভাগ মানে তো ভাই সব পজিটিভ, এখানে আর কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই কজ এ ইজ ইকুয়াল টু 1/2 এটার সাহায্যে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকায় ফেলবো। এটা হচ্ছে সূক্ষ্মকোণ এ, আর কজ মানে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে 2। তো এটা 1 এটা 2, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এটা বের করতে হবে। ধরে নেন এটা এক্স, এটা এক্স। তাহলে কি করবেন? অতিভুজ স্কয়ার মানে 2 স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 1 স্কয়ার। 2 স্কয়ার 4 ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 1। এই 1 এই পাশে বিয়োগ করলে এই পাশে হবে 3 ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। স্কয়ার এই পাশে রুট করলে এক্স ইকুয়াল টু √3। তাহলে এক্স এর মান √3, তার মানে এই ভ্যালুটা হচ্ছে √3, মানে লম্ব হচ্ছে √3। ব্যাস। এবার চাইছে কি ট্যান এ, আর আমরা জানি ট্যান এ মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান এ মানে কত? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1, তাহলে √3 ডিভাইডেড বাই 1, তাহলে উত্তর হচ্ছে শুধু √3। আর যেহেতু এখানে প্রথম চতুর্ভাগের অঙ্ক আর প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, তার মানে মানটা হবে পজিটিভ, তার মানে √3, তাহলে উত্তর হচ্ছে √3। 4 নম্বর অপশন √3। ক্লিয়ার? ওকে, √3। নেক্সট, এটা কত হবে? আগের অঙ্কই, জাস্ট ট্যান এর জায়গা সাইনে চাইছে। ট্যান এর জায়গা সাইনে চাইছে। এটা কত হবে বলেন? বাইশ। একই কোশ্চেন, সাইন আর কজে একই চিহ্ন বিশিষ্ট না? তাহলে এই কজে আবার পজিটিভ দিয়েছে, তাই কজে পজিটিভ। দেখেন এই কজে কিন্তু পজিটিভ, তাই সাইনে কজে যেহেতু একই চিহ্ন বিশিষ্ট, তাহলে কজে পজিটিভ হলে এই সাইনেও পজিটিভ হবে। তো সাইন কজ দুইজনই পজিটিভ, সেটা এখানে কজ পজিটিভ কোথায় হয়? এখানে না হলে এখানে। কিন্তু কজের সাথে যেহেতু সাইনও পজিটিভ, তাহলে এখানে হতে পারছে না, কারণ এখানে সাইন নেগেটিভ। তাহলে এই প্রথম চতুর্ভাগের অঙ্ক, প্রথম চতুর্ভাগে। তাহলে এই যে এইটার সাহায্যে কজ এ ইজ ইকুয়াল টু হাফ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ এ। কজ এ মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, তাহলে এটাকে √3 বের করছিলাম একটু আগে, আগের অঙ্কটাই। এবার চাইছে কি সাইনে, তাহলে সাইনে ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, তাহলে √3 ডিভাইডেড বাই 2। যেহেতু এটা প্রথম চতুর্ভাগের অঙ্ক, সব পজিটিভ, মানে সাইনের মানটা পজিটিভ আসবে। ক্লিয়ার কিনা বলেন? এই হবে উত্তর, রাইট। আচ্ছা, তাহলে এই যে ত্রিকোণমিতিক চতুর্ভাগ, হ্যাঁ, মানে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টা না? এই 6টা অনুপাতের মধ্যে কোনটা, কোন কোন চতুর্ভাগে কে কে পজিটিভ, কোথায় কে নেগেটিভ, এই টাইপের জিনিসটা শেষ হলো। এখান থেকে আমাদের বেসিক ত্রিকোণমিতির অংশটা শেষ। আগামী ক্লাসে মানে আগামীকাল আমরা পড়ব হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের যে সূক্ষ্মকোণের যে মানগুলা, হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাত সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান, মানে 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, এই মানগুলার একটা টেবিল আছে। সেই টেবিলটা সুন্দর করে যাতে আপনার মানে মুখস্থ ছাড়াই যেন সব বের করতে পারেন, এরকম একটা টেকনিক শিখাই দিব সুন্দরভাবে, হ্যাঁ। আর ওইগুলোর সাহায্যে প্রচুর অঙ্ক পরীক্ষাতে আসছে, সেগুলো সলভ করব। আর আমরা দূরত্ব উচ্চতা, এই ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব উচ্চতা নির্ণয় করা যায়, হ্যাঁ, সেগুলো আমরা শিখবো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।